আসসালামু আলাইকুম এভরিওয়ান। এইচএসসির একাডেমিক কোর্সে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ক্লাসে আমরা পড়ব যে এই সমাজবিজ্ঞানের প্রথম পত্রের প্রথম চ্যাপ্টারে, যেটা হলো সমাজবিজ্ঞানের উৎপত্তি এবং বিকাশ। এই উৎপত্তি এবং বিকাশের একটা টপিক, সেটা হলো সামাজিক বিজ্ঞানের সাথে অন্যান্য সামাজিক বিজ্ঞানের অন্যান্য শাখার সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক। যেমন সমাজবিজ্ঞানও কিন্তু সামাজিক বিজ্ঞানের একটি অংশ। তো সামাজিক বিজ্ঞানের অন্যান্য অংশ রয়েছে, যেমন অর্থনীতি, তারপর রয়েছে রাষ্ট্রবিজ্ঞান বা নৃবিজ্ঞান। এগুলোর সাথে সমাজবিজ্ঞান কিভাবে রিলেটেড বা কিভাবে সম্পর্কিত একটি অপরটির সাথে, এটা আমরা দেখে নিব। প্রথমত আমরা দেখে নিই যে এই টপিকটা কোন কোন কিছুর জন্য ইম্পর্টেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট হলো এমসিকিউ এর জন্য, এখান থেকে অনেক এমসিকিউ আসতে পারে, এবং এটা হলো একটা পুরো সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, যেটা সৃজনশীল এখান থেকে আসতে পারে। তো বুঝতেই পারছো এটা টপিকটা খুবই ইম্পর্টেন্ট, খুবই মনোযোগ দিয়ে ক্লাস করার চেষ্টা করবে। আমরা দেখলাম যে এই টপিকটা কিসের জন্য, এমসিকিউ এর জন্য, এবং সৃজনশীলের ক খ গ ঘ, অর্থাৎ পুরো একটা হোল সৃজনশীলই কিন্তু এখান থেকে আসতে পারে। শুরু করি আমরা। সমাজবিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞানগুলো, সামাজিক বিজ্ঞানগুলো কিভাবে রিলেটেড। সমাজবিজ্ঞান হলো সামাজিক বিজ্ঞানের একটি কিন্তু শাখা, যেটা একটু আগে বললাম যে সমাজবিজ্ঞান নিজেও সামাজিক বিজ্ঞানের একটি শাখা। তেমনি সামাজিক বিজ্ঞানের অনেকগুলো জিনিস রয়েছে, যেমন নৃবিজ্ঞান রয়েছে, অর্থনীতি রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, যেটা আমরা পলিটিক্যাল সায়েন্স বলি, বা নৃবিজ্ঞানকে আমরা অ্যানথ্রোপোলজি বলি। এইগুলোর সাথে সমাজবিজ্ঞান কিন্তু রিলেটেড, কারণ সমাজবিজ্ঞান নিজেও একটি সামাজিক বিজ্ঞান। তো এটা একই গোষ্ঠীর অন্তর্ভুক্ত। আমরা যদি একটু ছকের মাধ্যমে দেখি, তাহলে আমরা যদি আমরা সামাজিক বিজ্ঞান ধরি, বিজ্ঞান এটা যদি একটা একটা যদি ফ্যাক্টর হয় বা একটা জিনিস হয়, তো এখানের সাথে সমাজ বিজ্ঞান, নৃবিজ্ঞান, তারপর হলো অর্থনীতি, তারপর হলো রাষ্ট্রবিজ্ঞান, এইগুলো কিন্তু সবই একটা সামাজিক বিজ্ঞান। তো এইটা যদি আলাদা ফ্যাক্টর হয়, এটার সাথে এটার সম্পর্ক কেমন হবে, এটার সাথে এটার সম্পর্ক কেমন হবে, এটার সাথে এটার সম্পর্ক কেমন হবে, এটাই আমরা দেখব। তারপরে প্রথমে তো রয়েছে যে এখানে কিছু একটা ডেফিনেশন দেওয়া রয়েছে যে সমাজবিজ্ঞান বুঝতে হলে অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে এটার ধারণা থাকা প্রয়োজন, এটা কিভাবে রিলেটেড সেটা থাকা প্রয়োজন। আর এটা তেমন কোনো প্রয়োজনীয়তা নেই যে এখানে বলা হয়েছে যে সমাজ সম্পর্ক হলো মিল এবং অমিলের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য, অর্থাৎ দুজন ব্যক্তির মধ্যে তুলনা এসেই সাধারণ দুটি শাস্ত্রের মধ্যে সম্পর্ক দেখানোর ক্ষেত্রে নিম্নোক্ত জিনিসগুলো দেখা দরকার। সেটা হলো সংজ্ঞাগত, পরিধিগত। এইটা পুরোটা পড়ার প্রয়োজন নেই। এইটা তোমার হয়তো খ নাম্বারের জন্য বা এমসিকিউ এর জন্য আসবে, যে একটা শাখার সাথে অন্যান্য শাখার সম্পর্ক দেখানোর জন্য কোন কোন বিষয়গুলো থেকে দৃষ্টি দেওয়া প্রয়োজন বা কোন কোন বিষয়গুলো মাথা রাখা প্রয়োজন। একটা হলো সংজ্ঞাগত, যে সংজ্ঞাগত পার্থক্য কি, সমাজবিজ্ঞান কি, নৃবিজ্ঞান কি, অর্থনীতি কি, সংজ্ঞাটা কি, এই সংজ্ঞাটা আমাদের প্রথমে জানতে হবে। তারপর হলো পরিধিগত, সমাজবিজ্ঞান কি নিয়ে আলোচনা করে, রাষ্ট্রবিজ্ঞান কি নিয়ে আলোচনা করে, অর্থনীতি কি নিয়ে আলোচনা করে, এবং নৃবিজ্ঞান কি নিয়ে আলোচনা করে, এটা জানতে হবে। বিশেষ ফোকাস বা মেইন পয়েন্ট। তারপর হলো গবেষণা পদ্ধতি, যেমন সমাজবিজ্ঞান কি নিয়ে গবেষণা করে, নৃবিজ্ঞান কি নিয়ে গবেষণা করে, আলোচনার ক্ষেত্রসমূহ, পারস্পরিক প্রয়োজনীয়তা, উভয়ের জনক, উৎপত্তিস্থল, উৎপত্তিকাল, ব্যাপকতা, এই সকল বিষয় নিয়ে প্রয়োজনীয়তা অনেক কিছু বিষয় রয়েছে। এগুলো আমাদের তেমন মেইন ফোকাস না বা মেইন ফ্যাক্টর না। এখানে রয়েছে একটা যে সমাজবিজ্ঞান কিভাবে সামাজিক মনোবিজ্ঞানের সাথে সম্পর্কিত, নৃবিজ্ঞানের সাথে সম্পর্কিত, অর্থনীতির সাথে, আইনের সাথে, রাষ্ট্রবিজ্ঞানের সাথে, শিক্ষার সাথে, সমাজ সেবা এবং জনবিজ্ঞানের সাথে সম্পর্কিত। এভাবে একটা কিন্তু তোমাদের চিত্র দেওয়া হয়েছে যে তোমাদের যাতে একটু বুঝতে সুবিধা হয়। তারপর আমরা দেখব সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞান কিভাবে একটার সাথে আরেকটা সম্পর্কিত। রাষ্ট্রবিজ্ঞান, যদি আমরা এখন সমাজবিজ্ঞানের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক জানতে চাই, তাহলে আমাদের বুঝতে হবে রাষ্ট্রবিজ্ঞানটা কি, সমাজবিজ্ঞানটা কি। সমাজবিজ্ঞান হলো যেটা সমাজ নিয়ে আলোচনা করে, সমাজের সকল ফ্যাক্টর নিয়ে বা সকল বিষয় নিয়ে, কাঠামো নিয়ে, পরিবার নিয়ে বা সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করে। আর রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের উৎপত্তি, বিকাশ, রাষ্ট্রের বিভিন্ন ধারা, রাষ্ট্রের আইন কানুন, নিয়ম এবং রাষ্ট্র কিভাবে সমাজ থেকে গঠন হয় সেটা কিন্তু বর্ণনা করে। ঠিক আছে, তো এখানে সমাজবিজ্ঞান, এখানে গিডেন্স বলেছেন, যেটা গিডেন্স বলি যেটা বা গিডেন্স বলেছেন, সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে গিয়ে কি বলেছেন, সমাজবিজ্ঞানের সাধারণ জ্ঞান নেই এমন ব্যক্তিকে রাষ্ট্রতত্ত্ব সম্পর্কে শিক্ষাদানের বিষয়টি এমন যে নিউটনের গতিসূত্র সম্পর্কে অজ্ঞ ব্যক্তিকে জ্যোতির্বিদ্যা শেখানো শামিল। মানে রাষ্ট্রবিজ্ঞান যদি আমরা পড়তে চাই,
রাষ্ট্র সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে অবশ্যই এর ক্ষুদ্রতম যে অংশ সমাজকে নিয়ে জানতে হবে। তাহলে যে ব্যক্তি সমাজ সম্পর্কে জানে না তাকে রাষ্ট্রবিজ্ঞান বুঝানো এমন ব্যক্তির সাথে তুলনা করা হয়েছে যে জ্যোতির্বিদ্যা সম্পর্কে অজ্ঞ বা জ্যোতির্বিদ্যা সম্পর্কে কিছু জানে না, কিন্তু তাকে নিউটনের গতিসূত্র জানানো হচ্ছে। মানে সে জ্যোতির্বিদ্যাই জানে না কিন্তু তাকে নিউটনের গতিসূত্র জানানো হচ্ছে, এত বড় বিষয় জানানো হচ্ছে। এমন ব্যক্তির সাথে তুলনা করা হয়েছে যে সমাজ সম্পর্কে জানে না কিন্তু তাকে রাষ্ট্রবিজ্ঞান শেখানো হচ্ছে এমন। ঠিক আছে, তো এটা হলো কি নিয়ে আলোচনা করে? সমাজবিজ্ঞান মূলত সমাজ এবং মানুষের সম্পর্ক নিয়ে আলোচনা করে, আর রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্র এবং ক্ষমতা নিয়ে আলোচনা করে। এটাকে বলা হয় একত্রে রাজনৈতিক সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানকে যখন আমরা একসাথে করে দিই তখন সেটাকে বলে হয় রাজনৈতিক সমাজবিজ্ঞান। ঠিক আছে, তারপর আমরা দেখে নিই যে সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানের সাদৃশ্য বা সিমিলারিটি যেটা আমরা বলি। ঠিক আছে, সিমিলারিটিস কি কি? সিমিলারিটিস বলতে বোঝায় সাদৃশ্য বা যেটার সাথে এক হওয়া বোঝায়। মানে সমাজবিজ্ঞানও যেটা আছে রাষ্ট্রবিজ্ঞানও যেটা আছে, এরকম কোন কোন ধরনের? একটা হলো উৎপত্তিগত সম্পর্ক। শাস্ত্রের দিক থেকে সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রের মধ্যে সুসম্পর্ক বিদ্যমান। একসময় রাষ্ট্রকে সমাজ থেকে পৃথক করা বা ভাবা হতো না, মানে রাষ্ট্রকে মনে করা হতো সমাজেরই একটা অংশ। কিন্তু সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞান দীর্ঘদিন এক এবং অভিন্ন বিষয় হিসেবে দেখেছেন। কারা দেখেছেন? বিভিন্ন পণ্ডিতগণ। যেমন আগে মনে করা হতো সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞান একই রকম, একই সাথে বা একই রেখায় চলে। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে বিভিন্ন মতবাদের ভিত্তিতে কি করেছেন প্লেটো তার রিপাবলিক এবং অ্যারিস্টটল তার পলিটিক্স, এইটা কিন্তু কোয়েশ্চেনে আসে, এইটা কিন্তু এমসিকিউতে আসে। এটা কিসের জন্য ইম্পর্টেন্ট? এমসিকিউ এর জন্য। যে প্লেটোর গ্রন্থ কি? প্লেটোর গ্রন্থ হলো দ্য রিপাবলিক এবং অ্যারিস্টটলের গ্রন্থ হলো দ্য পলিটিক্স। এখানে কি করেছেন? রাষ্ট্রবিজ্ঞানের আলোকে সমাজবিজ্ঞানে আলোচনা করেছেন, সমাজ বিষয়ক এবং সমাজবিজ্ঞান আলোচনা করেছে। তাই বলা যায় উৎপত্তিগত দিক থেকে উভয়ের মধ্যে সাদৃশ্য বিদ্যমান। মানে আগে সমাজ এবং রাষ্ট্রকে একই রকম মনে করা হতো, একই রেখায় চলতো এমন মনে করা হতো, সমাজ এবং রাষ্ট্রকে আলাদা বলে মনে করা হতো না। কিন্তু পরবর্তীতে এটার বিভিন্নতা দেখা যায় বা এটাকে আলাদা করা হয়, কিন্তু উৎপত্তি হয়েছে এক জায়গা থেকে বা সেম জায়গা থেকে। আর এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো প্লেটোর বই হলো রিপাবলিক এবং অ্যারিস্টটলের বই হলো পলিটিক্স। আর এটা হলো বস্তুগত সম্পর্ক। সমাজবদ্ধ মানুষের রাজনৈতিক সম্পর্ক, সরকারের গঠন, সরকারের অভ্যন্তরীণ সমস্যা এবং তার প্রতিকার নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে। পক্ষান্তরে সমাজবিজ্ঞান কি করে? বিষয়বস্তু হলো জটিল আরো বিস্তৃত, তাই না? এখন সমাজ কি নিয়ে গঠিত? সমাজের মানুষ নিয়ে গঠিত। আর রাষ্ট্র গঠিত হলো রাষ্ট্রের বিভিন্ন সরকার, তারপর সরকারের অভ্যন্তরীণ সমস্যা, এই সকল নিয়ে। তো দেখা যাচ্ছে আমরা কিন্তু একই জিনিস নিয়ে আলোচনা করছি। কি নিয়ে? সমাজের রাজনৈতিক সমস্যা নিয়ে, সমাজের সরকার নিয়ে, সমাজের সরকারের অভ্যন্তরীণ বিষয় নিয়ে, এগুলো নিয়ে আলোচনা করছি। তো বিষয়গুলো কি? বিষয়গুলো কিন্তু একই। এটা কিন্তু একটা সাদৃশ্যের জায়গা যে বা বিষয়বস্তু বা যে সকল জিনিস নিয়ে আমরা আলোচনা করি, কনসেপ্ট কিন্তু সেম। পরিপূরক সম্পর্ক। এখন আমরা জানি পরিপূরক মানে কি? মানে একটার সাথে আরেকটা সম্পর্কিত। একটা পরিবর্তন হলে আরেকটাও পরিবর্তন হবে, একটা স্থির থাকলে আরেকটাও স্থির থাকবে, এমন সম্পর্ক। মানে একটা বাড়লে আরেকটাও বাড়ে, আর একটা কমলে আরেকটাও কমে, এরকম সমমাত্রিক সম্পর্ককে বলা হয় কি সম্পর্ক? পরিপূরক সম্পর্ক। আলোচনাগত দিক থেকে, কোন দিক থেকে? আলোচনাগত দিক থেকে সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানকে একে অপরের পরিপূরক মনে করা হয়। এই সম্পর্কে গেটেল বলেন রাষ্ট্রবিজ্ঞান এটি ধরে নেওয়া হয় যে মানুষ রাজনৈতিক জীব, কিন্তু কিভাবে এবং কেন রাজনৈতিক জীব তা আলোচনার বিষয় নয়। মানে সমাজবিজ্ঞান যেমন রাষ্ট্রবিজ্ঞানও তেমন, বা একটার সাথে আরেকটা সম্পর্কিত। একটা চেঞ্জ হলে আরেকটাও চেঞ্জ হবে। যদি সমাজ চেঞ্জ হয় অবশ্যই রাষ্ট্র চেঞ্জ হবে। এটা কি থেমে থাকবে? অবশ্যই থেমে থাকবে না। আবার যদি রাষ্ট্র চেঞ্জ হয় অবশ্যই সমাজ চেঞ্জ হবে, যেহেতু এটি একটি বিস্তৃত ধারণা বা ক্ষুদ্র ধারণা। তারপর রয়েছে উপাদান এবং উপকরণের দিক থেকে। উপাদান এবং উপকরণের দিক থেকে এটা সাদৃশ্য দেখা যায়। যেমন এখানে সমাজের উপকরণ হলো মানুষ, সামাজিক কাঠামো। তেমনি রাষ্ট্রবিজ্ঞানের উপকরণ হলো বা রাষ্ট্রবিজ্ঞানের কি হলো? উপাদান হলো যেমন সরকার, রাষ্ট্র, এটাও কিন্তু সমাজেরই অংশ। তাহলে এখান থেকে সাদৃশ্য দেখা যায়। বিষয়গত মিল, এখানে কিন্তু বিষয়গত মিলও দেখা যায়। যেমন সমাজ এবং সমাজের মানুষ, তাদের রাষ্ট্রীয় জীবনযাপন, কার্যাবলী, এগুলো হলো রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করা হয়। ঠিক আছে। আর তো আবার সমাজবিজ্ঞানের আলোচিত বিষয়ও মানুষ এবং সমাজ।
এখানে কি দেখা হয়েছে যে সমাজবিজ্ঞানের আলোচিত বিষয় যেমন মানুষ এবং সমাজ, রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়ও কিন্তু মানুষ এবং তাদের রাষ্ট্রীয় জীবনযাপন। তো এখান থেকে বিষয়গত মিল দেখা যায়। আর বিষয়বস্তুর মধ্যে সামঞ্জস্য, বিষয়বস্তুর মধ্যে যেমন এখানে বলা হয়েছে যে আধুনিক কালে সমাজস্থ মানুষের বিভিন্ন বিচিত্র প্রয়োজন সাধনের জন্য রাষ্ট্রীয় কর্মকাণ্ড ছাড়াও বিভিন্ন সামাজিক কার্যকারিতা পরিলক্ষিত হয়। বিষয়বস্তু যেমন যেমন এখানে রাষ্ট্র নিয়ে আলোচনা করা হয়, এখানে সমাজ নিয়ে আলোচনা করা হয়। বিষয় এটা হলো রাষ্ট্রবিজ্ঞানের বা পলিটিক্যাল সায়েন্সের বিষয় হলো রাষ্ট্র, এবং সমাজ বিজ্ঞানের বিষয় হলো সমাজ। তো সমাজ এবং রাষ্ট্র কিন্তু আলাদা বিষয় নয়, একটা কনসেপ্ট হলো ক্ষুদ্র আর একটা কনসেপ্ট হলো বৃহৎ, এইটুকুই পার্থক্য। তাছাড়া কিন্তু আমাদের যে বিষয়বস্তু রাষ্ট্র বা সমাজ সেটা কিন্তু একই। গবেষণার ফলাফলের ক্ষেত্রে সমাজবিজ্ঞানের গবেষণার ফলাফল দ্বারা যেমন রাষ্ট্রবিজ্ঞানের উপকৃত হয়ে থাকে, তেমন রাষ্ট্রবিজ্ঞানের গবেষণা দ্বারা সমাজবিজ্ঞান হয়ে থাকে। যেমন এখন যদি আমরা সমাজের একটা সমস্যা নিয়ে আলোচনা করি, সেটা রাষ্ট্র ধরতে পারবে না, রাষ্ট্র সেটা উপকৃত হবে না, হবে। তেমনি রাষ্ট্রবিজ্ঞানে যদি কোনো একটা সমস্যা নিয়ে আলোচনা করি, সমাজবিজ্ঞানও সেই গবেষণার ফল কিন্তু ইউজ করতে পারবে। সুতরাং সেক্ষেত্রে কিন্তু সেম। তারপরে রয়েছে সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে বৈসাদৃশ্য। বৈসাদৃশ্যগুলো কি কি? বৈসাদৃশ্য, এখন এতক্ষণ আমরা সিমিলারিটিস দেখলাম, এখন আমরা যেগুলো পার্থক্য রয়েছে সেগুলো দেখব। সংজ্ঞাগত পার্থক্য, তারপর পরিধিগত পার্থক্য, উৎপত্তিগত দিক থেকে পার্থক্য এবং মানব সভ্যতার পর্যালোচনা। সংজ্ঞাগত দিক থেকে এটা মূলত সমাজবিজ্ঞান মূলত সমাজের উৎপত্তি, আচরণ, ক্রমবিকাশ নিয়ে আলোচনা করা হয়। অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের উৎপত্তি নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, সমাজবিজ্ঞান কি করে সমাজ নিয়ে এবং রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র নিয়ে, সেক্ষেত্রে এটা কিন্তু সংজ্ঞার একটা পার্থক্য। তারপরে রয়েছে পরিধিগত। পরিধিগত হলো সমাজবিজ্ঞান গোটা সমাজ নিয়ে আলোচনা করে, ঠিক আছে, গোটা সমাজটাই এর অন্তর্ভুক্ত, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান তুলনামূলক কম বিস্তৃত। তাহলে সমাজবিজ্ঞানটা বেশি বিস্তৃত, রাষ্ট্রবিজ্ঞানটা কম বিস্তৃত, এটাই হলো একটা পার্থক্য। তারপর এটা ছিল হলো উৎপত্তিগত দিক থেকে। সমাজবিজ্ঞানের উৎপত্তি হয়েছে সমাজ সৃষ্টির শুরুর দিক থেকে, আর রাষ্ট্রবিজ্ঞানের উৎপত্তি হয়েছে রাজনৈতিক চিন্তাধারা বিকাশের দিক থেকে। যখন সমাজ একদম আদিমকালে ছিল তখনই কিন্তু সমাজবিজ্ঞানও ছিল, কিন্তু রাজনৈতিক ব্যবস্থা কিন্তু সমাজের আদিকাল থেকে সৃষ্টি হয়নি, এটা হয়েছে আরো অনেক পরে বিবর্তনের সাথে সাথে। তো এটা কিন্তু অনেক পরে সৃষ্টি হয়েছে। আর একটা হলো মানব সভ্যতার। সমাজবিজ্ঞানীগণ সুসভ্য সমাজের বিভিন্ন অংশ দিক নিয়ে আলোচনা করে, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানীগণ আদিম সমাজ, সংস্কৃতি এবং মানুষের রাজনৈতিক বিষয় বলি। তাহলে মানব সভ্যতার যে বিষয়টুকু হলো সুসভ্য বা যে সকলটা হলো সভ্য সেগুলো নিয়ে আলোচনা করে। আর রাষ্ট্রবিজ্ঞানীদের এমন কোনো প্রেফারেন্স নেই, তারা রাষ্ট্রের বিভিন্ন জিনিস নিয়ে বা সরকার নিয়ে আলোচনা করে। তারপরে এখানে গবেষণার কৌশলে পার্থক্য। আরেকটা আমরা বলেছিলাম সিমিলারিটিস এর ক্ষেত্রে এটা কিন্তু অনেকের কি হতে পারে, এটা ঝামেলায় পড়তে পারো। বলতে পারো যে আপু একটু আগে বলেছেন যে গবেষণার ফলাফলের সাথে সাদৃশ্য রয়েছে, এখন বলছেন গবেষণার ওয়েতে পার্থক্য। একটা সূক্ষ্ম ডিফারেন্স রয়েছে, তোমরা চিন্তা করো যে এটা হলো গবেষণার কৌশল, মানে এটা হলো মেথড, আর ওটা আমরা বলেছিলাম রেজাল্ট। সমাজবিজ্ঞান যে যে উপায়ে গবেষণা করে বা যে যে কৌশলে গবেষণা করে, রাষ্ট্রবিজ্ঞান অবশ্যই সে কৌশলে গবেষণা করতে পারে না, কারণ তাদের যেমন মোটিভ আলাদা, যাদের বিষয়বস্তু যেমন আলাদা, তেমন তাদের গবেষণার মেথডও আলাদা হবে, কিন্তু গবেষণার ফলাফল কিন্তু একজন আরেকজনটা ইউজ করতে পারবে। এখন যদি আমরা রাষ্ট্রের একটা সরকারের অপকারিতা নিয়ে আলোচনা করি, তাহলে সেটা কিন্তু আমরা সমাজবিজ্ঞানে আলোচনা করতে পারবো বা সমাজবিজ্ঞানে সেই ফলাফলটা ব্যবহার করতে পারবো, কিন্তু যে ওয়েতে আমরা এটা ব্যবহার করেছি সেটা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের সেই ওয়েতে আমরা গবেষণা করতে পারবো না। আর একটা এখানে বলেছে বিষয়বস্তুর মধ্যে পার্থক্য। বিষয়বস্তু এখানে আলোচনার পর্বে সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে বিষয়বস্তুর দিক থেকে যথেষ্ট পার্থক্য বিদ্যমান। সেটা হলো কোন কোন বিষয়ে? এটা হলো সমাজের প্রতিষ্ঠান, সামাজিক পরিবর্তন, কাঠামো, প্রথা নিয়ে আলোচনা করে। আর একটা হলো রাষ্ট্রের উপাদান, রাজনীতি নিয়ে আলোচনা করে। একটা হলো সমাজ নিয়ে, একটা হলো রাজনীতি নিয়ে বা রাষ্ট্র নিয়ে, এইটুকুই। তারপর রয়েছে সমাজবিজ্ঞান এবং ইতিহাস। সমাজবিজ্ঞান এবং ইতিহাস কিভাবে সম্পর্কিত? ইতিহাস একটা আলাদা সেক্টর, সমাজবিজ্ঞান একটা আলাদা সেক্টর, কিন্তু যদি আমরা ইতিহাস সম্পর্কে না জানি তাহলে আমরা কি জানতে পারবো না? সমাজবিজ্ঞান সম্পর্কে জানতে পারবো না। তাহলে তাই সমাজবিজ্ঞান এবং ইতিহাস একসাথে ওতপ্রোতভাবে জড়িত, কারণ ইতিহাস এবং সমাজবিজ্ঞানের মধ্যে কালগত বিভিন্ন পার্থক্য থাকলেও এগুলো, ইতিহাস যেখানে সমাজের অতীতকে নিয়ে আলোচনা করে, সমাজবিজ্ঞান সমাজের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করে। ঠিক আছে, সমাজবিজ্ঞানের ইতিহাস হলো, আচ্ছা কালগত পার্থক্য এটা বলেছি। তারপর হলো
সমাজবিজ্ঞান এবং ইতিহাসের আরেকটা কিছু কি ধরে ধরা হলো, ইতিহাসের মধ্যে সম্পর্ক তুলে ধরা হলো। সমাজবিজ্ঞান এবং ইতিহাসের মধ্যে কিছু সম্পর্ক তুলে ধরা হয়েছে। ইতিহাস হলো অতীতের ঘটনা বিশ্লেষণ, মানে হলো যেটা পাস্ট, যেটা ঘটে গেছে সেটা নিয়ে আলোচনা করে। অন্যদিকে সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হলো সমাজ এবং সংস্কৃতি। এখানে আমরা দেখার চেষ্টা করব যে সমাজবিজ্ঞান এবং ইতিহাসের মধ্যে কি কি সম্পর্ক বিদ্যমান রয়েছে। সম্পর্ক দেখার ক্ষেত্রে সম্পর্ক মানে কিন্তু এই না শুধুমাত্র আমরা সিমিলারিটিস দেখব, সম্পর্ক মানে এইও যে আমরা ডিসিমিলারিটিসও দেখব, পার্থক্যও দেখব, ডিফারেন্সও দেখব। সমাজবিজ্ঞানের এটা হলো, আমরা যদি বিষয়বস্তু বলি, যে এটার বিষয়বস্তু যদি আমরা বলি, ইতিহাস কি নিয়ে আলোচনা করে, এটা হলো অতীত ঘটনা নিয়ে, আর এটা হলো সমাজ এবং সংস্কৃতি নিয়ে। সমাজবিজ্ঞানীগণ বিভিন্ন উপায়ে সমাজকে বিশ্লেষণ করার প্রয়াস পায়, কিন্তু সমাজের অতীত কখনোই উপেক্ষা করতে পারে না। এর কারণ হলো অতীতের মধ্যেই বর্তমান সমাজের সৃষ্টি। এই কথা নিঃসন্দেহে বলা যায় সমাজবিজ্ঞান ইতিহাসের কাছে ঋণী। ঋণী কেন? এখন সবসময় আমরা দেখি সমাজবিজ্ঞানকে একটু ব্রডার রেসপেক্টে ধরা হয়, আর অন্যান্য সাবজেক্টকে একটু লোয়ার রেসপেক্টে ধরা হয়। এটা উঁচু বা নিচু বলা নয়, কিন্তু বলা হয় সমাজবিজ্ঞান সমাজের বিস্তৃত জিনিস নিয়ে আলোচনা করে, কিন্তু সমাজবিজ্ঞান কিন্তু ইতিহাসের কাছে ঋণী। কারণ ইতিহাস যদি আমরা না পড়তাম তাহলে কিন্তু প্রিভিয়াস সোসাইটি কেমন ছিল আমরা জানতে পারতাম না, তাহলে আমরা বর্তমান সমাজ নিয়ে আলোচনা করতে পারতাম না। ইতিহাস যেখানে অতীতকে নিয়ে আলোচনা করে, সমাজবিজ্ঞান সেখানে কি করে, সমাজের ইতিহাস বর্তমান অবস্থা বিবেচনা করে। ইতিহাস কিন্তু বর্তমান অবস্থা বিবেচনা করতে পারে না, কিন্তু সমাজবিজ্ঞান সেটাই করে। সমাজবিজ্ঞান কি করে? সমাজবিজ্ঞান হলো সমাজের বর্তমান অবস্থা বিশ্লেষণ করে। আরেকটা বলছেন সমাজবিজ্ঞানের বর্তমান সমাজ বিশ্লেষণ ও কালের গর্ভে অতীতে পরিণত হয়। এটা বলা হয়েছে যে সমাজবিজ্ঞান শুধুমাত্র সমাজের বর্তমান বিষয় নিয়ে বিবেচনা করে, আর ইতিহাস হলো অতীত নিয়ে বিবেচনা করে। এটা আরেকটা বলা হয়েছে যে ইতিহাস যেখানে অতীত ঘটনার আলোচনায় রাষ্ট্রের উত্থান পতন এই সকল বিষয় গুরুত্ব দেয়, সমাজবিজ্ঞান কিসে গুরুত্ব দেয়? সমাজবিজ্ঞান গুরুত্ব অস্বীকার না করে সমাজস্থ মানুষের পারস্পরিক সম্পর্ককে। ইতিহাস কি করে? ইতিহাস হলো সমাজের প্রিভিয়াস টাইমের বা পাস্ট টাইমের সবকিছু নিয়ে আলোচনা করে। যেমন রাষ্ট্র হতে পারে, সেটা হলো মনোবিজ্ঞান হতে পারে, সবকিছু পাস্টে কেমন ছিল। আর সমাজবিজ্ঞান হলো বর্তমান সময়ে সমাজ এবং সমাজের মানুষের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করে। এটা এখন সমাজবিজ্ঞানের একটি অন্যতম আলোচ্য বিষয় হলো ইতিহাস। সমাজবিজ্ঞানের আলোচ্য বিষয় কিন্তু কি? ইতিহাস। বর্তমান সময়ের ঐতিহাসিকরা যেমন ইবনে খালদুন প্রমুখ দ্বারা প্রভাবিত হয়ে ইতিহাস রচনায় সাধারণ মানুষ এবং মানুষের সমাজস্থ সংস্কৃতির উপর গুরুত্ব আরোপ করেছেন। এটা তেমন বেশি ইম্পর্টেন্ট না, এইটুকু পর্যন্ত আমাদের পড়লেই চলবে। তারপর রয়েছে সমাজবিজ্ঞানের এখানে বিভিন্ন পার্থক্য দেখিয়েছেন। সমাজবিজ্ঞানের পার্থক্য যদি আমরা ইন জেনারেল যদি আমরা কিছু পার্থক্য বলি, যেমন সমাজবিজ্ঞান সমাজের বর্তমান সময় নিয়ে আলোচনা করে, ইতিহাস অতীত নিয়ে আলোচনা করে। ইতিহাস হলো প্রিভিয়াস টাইমের সকল কিছু, আর সমাজবিজ্ঞান হলো বর্তমান সময় এবং এই সময় মানুষের মিথস্ক্রিয়া নিয়ে আলোচনা করে। তো কালগত এবং সনগত একটা পার্থক্য কিন্তু দেখা যায়। ঠিক আছে, এখানে একটা হলো দৃষ্টিভঙ্গির দিক থেকে বলেছেন। দৃষ্টিভঙ্গি হলো ইতিহাস তো অবশ্যই আগের বিষয় নিয়ে আলোচনা করবে, সমাজ হলো বর্তমান সময় নিয়ে। সো দৃষ্টিভঙ্গি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এখানে দৃষ্টিভঙ্গি কি? দৃষ্টিভঙ্গি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর পার্থক্যের ক্ষেত্রে। আর ইতিহাসের আলোচনা মূলত অতীত ঘটনার মধ্যেই সীমাবদ্ধ থাকে। ইতিহাস কিন্তু চাইলেই বর্তমান সময় আসতে পারে না, কিন্তু সমাজবিজ্ঞান কিন্তু চাইলেই অতীতে যেতে পারে। ঠিক আছে, এটা কিন্তু একটা লিমিটেশনস ইতিহাসের। আর সমাজবিজ্ঞানের পরিধি ব্যাপক এবং বিস্তৃত এবং অতীত এবং বর্তমান নিয়ে আওতাভুক্ত, কিন্তু ইতিহাসের পরিধি শুধুমাত্র অতীতকে নিয়ে, যেটা মাত্র আমি বললাম সেটাই কিন্তু। আর সমাজবিজ্ঞানে দিন, তারিখ, ক্ষণ ইত্যাদি বিষয়ে কৌতূহল থাকলেও ইতিহাসের মতো তেমন একটা প্রাধান্য পায় না, কিন্তু ইতিহাসে এটা প্রাধান্য পায়। ঠিক আছে, দিন, তারিখ, ক্ষণ এগুলো ইতিহাসে প্রাধান্য পায়, কিন্তু সমাজবিজ্ঞানে তেমন একটা প্রাধান্য পায় না। আর এটা হলো ঐতিহাসিকরা সাধারণ ঘটনাবলীর একটি বিশেষ ফলাফল পর্যালোচনা করে অগ্রসর হন। অন্যদিকে সমাজবিজ্ঞানীরা কি করেন? একটি সাধারণীকরণিত সূত্র নিয়ে কাজ করেন। আচ্ছা, এটা তোমাদের একদম রিডিং পড়তে অনেক বেশি কষ্ট হবে, কিন্তু তুমি যদি আমার কথাগুলো শোনো খুবই তোমার কাছে সহজ মনে হবে। যে এটা বলেছে যে সমাজবিজ্ঞান দিন তারিখ নিয়ে আলোচনা করে না, তেমন ইম্পর্টেন্স দেয় না, কিন্তু ইতিহাস ইম্পর্টেন্স দেয়। আর ঐতিহাসিকরা সাধারণ কোনো ঘটনাবলীর ফলাফল পর্যালোচনা করে অগ্রসর হন, মানে একটা যিনি নির্দিষ্ট ঘটনা সেটা সম্পর্কে বিশ্লেষণ করবে, তারপর অগ্রসর হবে। কিন্তু সমাজবিজ্ঞান প্রথমে একটি সাধারণীকরণ সূত্র নিয়ে আলোচনা করে। প্রথমে একটা হাইপোথিসিস ধরে যে এইটা হয়তো হবে, তারপর সেটা অনুযায়ী কি করেন, সেটা অনুযায়ী বিশ্লেষণ করেন, গবেষণা করেন, এই সকল বিষয় করেন। তারপর রয়েছে সমাজবিজ্ঞান এবং অর্থনীতি।
আমি যদি খুবই একদম সিম্পল ভাষায় তোমাদেরকে বোঝাতে চাই তাহলে সেটা বলা হবে যে অর্থনীতি হলো সমাজের অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা, সমাজের লেনদেন, তারপর চাহিদা যোগান সকল নিয়ে আলোচনা করা। এটা হলো সমাজের যেহেতু বিষয়, তাহলে এটা বুঝতে হলে অবশ্যই সমাজবিজ্ঞান বুঝতে হবে। এজন্য সমাজবিজ্ঞান এটা খুব ক্লোজলি কানেক্টেড টু কিসের সাথে? ইকোনমিক্সের সাথে। এটা বলা হয়েছে এখানে। তারপর রয়েছে এখানে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য দেখব। সাদৃশ্য এবং বৈসাদৃশ্য হলো অর্থনীতির গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। এখানে আমরা বিষয়গত পার্থক্য দেখব। একটা কি গত পার্থক্য? বিষয়গত পার্থক্য দেখব প্রথমে, যে বিনিয়োগ, উৎপাদন, ভোগ নিয়ে আলোচনা করে। আর সমাজ কি নিয়ে আলোচনা করে? সমাজ মূলত সামাজিক জীবকে নিয়ে আলোচনা করে। অর্থনীতির কারণে বহু সামাজিক ঘটনা ঘটে, অনুরূপভাবে বহু অর্থনৈতিক ঘটনার জন্য সামাজিক কারণ দায়ী। তাই অর্থনীতির বহু সমস্যা ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে সামাজিক দৃষ্টিভঙ্গির প্রয়োজন। ঠিক আছে? যেমন অর্থনীতি থেকে সমাজকে বিশ্লেষণ করা যায়, তেমনি সমাজ থেকে অর্থনীতিকে বিশ্লেষণ করা যায়। এই জন্য দুইটা একসাথে ক্লোজলি কানেক্টেড। তারপর এখানে আলোচ্য বিষয় বলা হয়েছে। তারপর হলো মানব সমাজের এমন অনেক অর্থনৈতিক বিষয় রয়েছে যা সামাজিক দিক থেকেও বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এটা তেমনই নয়, যেমন অর্থনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো ভূমি, রাজস্ব, কর। আর সমাজের গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো সমাজ, মানুষ, সংস্কৃতি, এগুলো। আরেকটা বলেছেন ব্যক্তির সমাজ জীবনকে যেমন অর্থনৈতিক ব্যবস্থা প্রত্যক্ষভাবে প্রভাবিত করে, তেমনি সামাজিক পরিবেশ দ্বারাও কিন্তু অর্থনীতি প্রভাবিত হয়। এটা বলা হয়েছে। ঠিক আছে? অর্থনীতি প্রভাবিত হয়। আরেকটা হলো সমাজবিজ্ঞান ও অর্থনীতির অনুশীলনে অনেক সাদৃশ্য পরিলক্ষিত হয়। কিভাবে? অর্থনৈতিক অনুশীলন দ্বারা যেমন সমাজের কার্যাবলী পরিচালিত হয়, তেমনি সামাজিক ঘটনাও অর্থনীতিকে বিশ্লেষণ করে বা নিয়ন্ত্রণ করে। এটা অনেক কঠিন মনে হচ্ছে না? এখন আমি তোমাকে সহজভাবে বলি। যেমন চাহিদা যোগান দ্বারা সমাজের মানুষের কি একটা জিনিসের বেচা বা কেনা কি হয়? প্রভাবিত হয়। ঠিক আছে? যেমন এটা হলো অর্থনৈতিক ফ্যাক্টর, চাহিদা যোগান, আর মানুষ হলো সামাজিক ফ্যাক্টর বা সমাজ বিজ্ঞানের ফ্যাক্টর। তো অর্থনৈতিক ফ্যাক্টর যেমন সমাজ বিজ্ঞানের মানুষের উপর প্রভাব বিস্তার করছে, তেমন মানুষও কিন্তু কি করে? চাহিদা যোগান নির্ধারণ করে। এইটাই তোমাকে সিম্পল ভাষায় বলা হয়েছে। তারপর রয়েছে এখানে বলা হয়েছে যে অর্থনীতির আরে কিছু বৈসাদৃশ্য, যে এতক্ষণ আমরা সিমিলারিটিস দেখলাম, এখন আমরা কিছু বৈসাদৃশ্য দেখব। বৈসাদৃশ্য হলো সামাজিক বিজ্ঞানের বিষয়বস্তু অনেক ব্যাপক, কিন্তু অর্থনৈতিকটা অনেক ছোট বা সংকীর্ণ। সমাজবিজ্ঞান সমাজের প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করে, আর অর্থনীতি শুধুমাত্র অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করে। এখন তোমাদের যদি কোয়েশ্চেন আসে সৃজনশীলে যে এটার সাথে এটা সাদৃশ্য এবং বৈসাদৃশ্য আলোচনা করো, তাহলে তোমরা কিন্তু বলতে পারো, এটা তোমাদের কিন্তু 1 নাম্বার একটা পয়েন্ট হতে পারে যে সমাজবিজ্ঞান বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা করে, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, নৃবিজ্ঞান, তারপর অর্থনীতি ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করে। ঠিক আছে? এটা তারপর অর্থনীতি হচ্ছে বিশেষীকৃত সামাজিক বিজ্ঞান, এটা হলো একটা বিশেষ দিক নিয়ে আলোচনা করে। আর সমাজবিজ্ঞান পুরো ইন জেনারেল নিয়ে আলোচনা করে। অর্থনীতি এবং সমাজবিজ্ঞান দুটি শাস্ত্রের অনুশীলন পদ্ধতি আলাদা। সমাজবিজ্ঞান আমরা যেভাবে পড়ছি, অর্থনীতি আমরা নিশ্চয়ই সেভাবে পড়তে পারবো না। পড়ার স্টাইল বা অনুশীলনের স্টাইল, গবেষণার স্টাইল অবশ্যই এক না। ঠিক আছে? এখানে সমাজবদ্ধ মানুষের সমষ্টিগত আচার আচরণই হলো সমাজবিজ্ঞানের উপজীব্য বিষয়। পক্ষান্তরে অর্থনীতির হলো যে মানুষের অর্থনৈতিক কার্যকলাপ। ঠিক আছে? তারপর ব্যবহারিক ভিত্তিতে, যেমন একটু আগে আমরা বলেছিলাম যে সমাজবিজ্ঞান হচ্ছে বস্তুনিষ্ঠ, আর সমাজের তাত্ত্বিক সূত্র নির্ধারণের জন্য সমাজবিজ্ঞানের কাজ, কিন্তু অর্থনীতি কিন্তু বস্তুনিষ্ঠ নাও হতে পারে। ঠিক আছে? এরকম। আর লাস্টে যেটা বলেছি, অর্থনীতিবিদরা সাধারণ সম্পদের উৎপাদন ও বন্টনের কলাকৌশল সম্পর্কে আলোচনা করে। এত কঠিনভাবে বলা দরকার নেই। অর্থনীতি মূলত কলাকৌশল উৎপাদন সম্পর্কে আলোচনা করে, আর সমাজবিজ্ঞান আলোচনা করে সমাজ এবং মানুষ নিয়ে। এটাই হলো যে মেইন যে কথাটা তোমার, সেটা। এখন আমরা দেখব সমাজবিজ্ঞান এবং নৃবিজ্ঞান। নৃবিজ্ঞান হলো অ্যানথ্রোপস থেকে এসেছে, এটা হলো গ্রিক শব্দ, এর অর্থ হলো মানুষ। তো আমরা বুঝতে পারছি যে নৃবিজ্ঞান কি নিয়ে আলোচনা করে? নৃবিজ্ঞান মানুষ নিয়ে আলোচনা করে। সমাজবিজ্ঞান কি নিয়ে আলোচনা করে? সমাজবিজ্ঞান সামাজিক কাঠামো নিয়ে এবং সামাজিক মানুষ নিয়ে, সমাজের মানুষের সম্পর্ক নিয়ে আলোচনা করে। তো রিলেটেড না? সমাজের মানুষের সম্পর্ক আর মানুষ কি আলাদা বিষয়? আলাদা বিষয় না, যেহেতু দুইটা একসাথে রিলেটেড। তো এটার মধ্যে কিছু সূক্ষ্ম পার্থক্য থাকলেও তেমন কিন্তু পার্থক্য নেই, কিছু সূক্ষ্ম পার্থক্য রয়েছে। সমাজবিজ্ঞান এবং নৃবিজ্ঞান কিন্তু একসাথে কি কানেক্টেড।
এখানে এখন আমরা কি দেখবো যে এরকম কিছু বলা হয়েছে যে কিভাবে কিভাবে। আচ্ছা, এখন যদি আমরা ইন জেনারেল তোমাদেরকে যদি আমি বলতে দিই যে কিভাবে পার্থক্য এবং কিভাবে সাদৃশ্য খুঁজে বের করবে। সমাজবিজ্ঞান, আমি প্রথমে একটা বলেছি যে সমাজবিজ্ঞান সমাজের মানুষের সম্পর্ক এবং মিথস্ক্রিয়া নিয়ে আলোচনা করে। নৃবিজ্ঞান কি করে? নৃবিজ্ঞান কিন্তু মানুষ নিয়ে আলোচনা করে, যেহেতু একটা হলো মানে হলো মানুষ, আরেকটা হলো এটা একটা বিস্তৃত ধারণা। আর নৃবিজ্ঞান হলো শুধুমাত্র যেহেতু মানুষ নিয়ে আলোচনা করে, শুধুমাত্র এটা কিন্তু একটা সংকীর্ণ ধারণা। আরেকটা হলো গবেষণা পদ্ধতি। গবেষণা পদ্ধতি কিন্তু আলাদা, আর নৃবিজ্ঞানের গবেষণা পদ্ধতি আলাদা। এখানে আমি যেভাবে মানুষকে বিশ্লেষণ করব বা গবেষণা করব, সেভাবে কিন্তু আমি সমাজকে বিশ্লেষণ করতে পারবো না। হ্যাঁ, সমাজের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর বা অংশ হলো মানুষ, কিন্তু গবেষণা পদ্ধতি সেম হবে না। কিন্তু গবেষণার ফলাফল কিন্তু দুইজনই আমরা কি করতে পারবো? ইউজ করতে পারবো। ঠিক আছে, এগুলোই আমাদেরকে এখানে বলা হয়েছে। আর পার্থক্য আমরা দেখব। পার্থক্য দেখার পরে এখানে সমাজবিজ্ঞান এবং সমাজ মনোবিজ্ঞান। সমাজ কি নিয়ে আলোচনা করে? সমাজ হলো মানুষ এবং মানুষের সম্পর্ক নিয়ে আলোচনা করে। আর মনোবিজ্ঞান হলো মানুষের মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করে। এখন মনস্তাত্ত্বিক বিষয়গুলো কি কি? মনস্তাত্ত্বিক বিষয় হলো হতাশা, বিষাদ, আনন্দ, বেদনা, দুঃখ, এই সকল কিছু, তাই না? মানুষের আচরণ কিভাবে নির্ধারিত হয়, মানুষ কেন একটা সমাজের রুলস, রীতিনীতি বা মূল্যবোধ এগুলো ধারণ করে, এগুলো মানে, এগুলোই আমরা কি দেখব? মনোবিজ্ঞানে দেখব। আর যেহেতু মনোবিজ্ঞানের বিষয় হলো মানুষের মানসিক অবস্থা, আর এই মানুষের সম্পর্ক নিয়েই সমাজবিজ্ঞান আলোচনা করে, সেজন্য এটা কি দুইটা কিন্তু একসাথে রিলেটেড। দুইটা কি একসাথে কি দুইটা একসাথে রিলেটেড। ঠিক আছে, এখানে সাদৃশ্য বৈসাদৃশ্য সেমই হতে পারে। সমাজের প্রেক্ষাপটে ব্যক্তির আচরণ নির্দেশ করা হয় বা ব্যক্তির আচরণ বিশ্লেষণ করা হয়। আর এটা হলো সমাজকে নিয়ে আলোচনা করে। আর এটা হলো নির্ভরশীলতা রয়েছে সমাজ বিজ্ঞানের উপর, মনোবিজ্ঞানের নির্ভরশীলতা রয়েছে। কেননা ব্যক্তির মনস্তত্ত্ব বিচার বিশ্লেষণের জন্য মনোবিজ্ঞানীরা সমাজ বিজ্ঞানের উপর অনেক নির্ভরশীল। আর এটা হলো আমি বলেছিলাম না একটু আগে যে মনোবিজ্ঞান কি নিয়ে আলোচনা করে? আবেগ, অনুভূতি, অভিপ্রায়, জ্ঞান, পরিধি ইত্যাদি সমাজ মনোবিজ্ঞানের অন্তর্ভুক্ত। আর সমাজ কি নিয়ে আলোচনা করে? সমাজ তো মানুষ নিয়ে আলোচনা করে, মানুষের সম্পর্ক নিয়ে আলোচনা করে। তারপর সমাজ বিজ্ঞানীগণ সামাজিক বিষয়াবলীর ব্যাখ্যা বিশ্লেষণে মনোবিজ্ঞানের সহায়তা নেয়। এখন সমাজ বিজ্ঞান যদি কোনো সময় একটা চিন্তা করে যে তারা মানুষ নিয়ে আলোচনা করবে, মানুষের সম্পর্ক নিয়ে আলোচনা করবে, মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করবে, তখন তাকে কার সাহায্য নিতে হবে? তখন তাকে কিন্তু মনোবিজ্ঞানের সাহায্য অবশ্যই নিতে হবে। তাহলে এক্ষেত্রে কিন্তু সমাজ বিজ্ঞান কার উপর নির্ভরশীল? মনোবিজ্ঞানের উপর নির্ভরশীল, তাই না? আবার মনোবিজ্ঞানীরাও কিন্তু সমাজের উপর নির্ভরশীল। তারপর রয়েছে সমাজ বিজ্ঞানের ব্যক্তিত্ব, সংস্কৃতি ইত্যাদি ইত্যাদি এইসব কাজে লাগায়, অভিজ্ঞতা কাজে লাগায়, এই সকল বলা হয়েছে। তারপরে এখানে কিছু বৈসাদৃশ্যের মধ্যে কি রয়েছে যে সমাজবিজ্ঞানীগণ সামগ্রিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে সমাজের ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকেন। কি করে? এটা হলো একটা সামগ্রিক জিনিস। কি জিনিস? সামগ্রিক জিনিস। আর মনোবিজ্ঞান হলো একটা পার্শিয়াল জিনিস, একটা নির্দিষ্ট বিষয়ের উপর, মানুষের মন মানসিকতার উপর নির্ভর করে। সমাজবিজ্ঞানের পরিধি অত্যন্ত ব্যাপক, কিন্তু মনোবিজ্ঞানের পরিধি কেমন? অনেক ছোট বা অনেক কম। ঠিক আছে। আর সমাজ মনোবিজ্ঞানে ব্যক্তি মানুষের চিন্তা চেতনা দ্বারা প্রভাবিত হয়, ওটা মূল উপজীব্য। আর সমাজবিজ্ঞানের মূল উপজীব্য হলো মানুষের সম্পর্ক। ওকে, এখন হলো সমাজ বিজ্ঞান এবং সমাজ কল্যাণ। সমাজ কল্যাণ হলো কোন কোন বিষয়গুলো বা কোন কোন জিনিস পড়লে বা কোন কোন বিষয়গুলো ফলো করলে সমাজের উন্নতি সাধন হবে বা সমাজের কল্যাণ সাধন হবে, সেটা হলো সমাজ কল্যাণের মেইন বিষয় বা মূল বক্তব্য। তাহলে সমাজেরই তো আমরা উন্নতি সাধন করছি, তাই না? সমাজেরই তো আমরা ডেভেলপমেন্ট করছি। তাহলে সমাজ বিজ্ঞানের সাথে কেন সমাজ কল্যাণ একসাথে হবে না? এটা কিন্তু একসাথে কানেক্টেড। ঠিক আছে, এইটা এখন সাদৃশ্য বৈসাদৃশ্য আসলে এভাবে পড়ানোর কিছু নাই। আমরা সাদৃশ্য বৈসাদৃশ্য সকল কিছুর সেমই। তো আগে আমরা যেটা পড়ে আসলাম, যেমন এটা সংকীর্ণ, এটা বিস্তৃত। সমাজ বিজ্ঞান হলো সমাজে মানুষের সম্পর্ক নিয়ে। সমাজ কল্যাণ হলো কি নিয়ে? সমাজের ডেভেলপমেন্ট নিয়ে, সমাজের কল্যাণ নিয়ে, সমাজের ভালো নিয়ে, মন্দ নিয়ে, এই সকল নিয়ে বিচার বিশ্লেষণ করে। তারপর গবেষণার, আর আমরা যদি পার্থক্য ধরি, এটা হলো সিমিলারিটিস গেল বিষয়বস্তুর ক্ষেত্রে। আর যদি পার্থক্য ধরার ক্ষেত্রে, তাহলে বিষয়বস্তুগত পার্থক্য হবে, গবেষণাগত পার্থক্য হবে, তারপর মোটিভগত বা উদ্দেশ্যগত
পার্থক্য হবে, এগুলোই আমরা কিসে দেখব, সমাজ কল্যাণ বা সমাজ বিজ্ঞানে দেখবো। এখানে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। এখন আমরা আসি যে জ্ঞানমূলক কোয়েশ্চেনে। জ্ঞানমূলক কি কোয়েশ্চেন আসতে পারে? এখানে বলেছে নৃবিজ্ঞান বলতে কি বোঝায়। প্রথমে আমরা বলবো নৃবিজ্ঞানে যদি আমরা অ্যান্সার করি তখন আমরা কি বলবো, দুইটা জিনিস দিব। একটা হলো নৃবিজ্ঞান বলতে আসলে কি বোঝায়, আর নৃবিজ্ঞানের যে বিশ্লেষণ। আমরা জানি আমরা খ নাম্বারে দুইটা ধাপে কোয়েশ্চেন করব। নৃবিজ্ঞান হলো মানুষের বিজ্ঞান বা মানুষ নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে সেটা হলো বলবো। তারপর এখানে নৃবিজ্ঞানের কি অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি কোত্থেকে এসেছে? কি চ্যানেল ছিল অ্যানথ্রোপোলজি? তোমাদের এখানে ছিল সমাজ কল্যাণের সাথে সম্পর্ক, সমাজ বিজ্ঞানের সাথে অন্যান্য শাখার, মনোবিজ্ঞান, এখানে ছিল নৃবিজ্ঞান। নৃবিজ্ঞানের মধ্যে ছিল অ্যানথ্রোপস থেকে এটা হলো মানুষ, আর হলো লজিয়া থেকে পাঠ। তো এটা থেকে ছিল তোমাদের, তো এটা দিবে অ্যানথ্রোপস এবং লজিয়া থেকে এসেছে, দুইটা জিনিস দিবে। তো দুইটাই হলো কি বিজ্ঞান ভিত্তিক পাঠ, একটা হলো মানুষ সম্পর্কে, একটা হলো সমাজ সম্পর্কে। এটা তারপর রয়েছে একটা সৃজনশীল রয়েছে, সৃজনশীলটা দেখে নি। এটা কিন্তু কিসে এসেছে? সিলেট বোর্ড এবং চট্টগ্রাম বোর্ড এবং যশোর বোর্ড এসেছে। তো একটু ভালোভাবে দেখি যে প্রথমত আমাদের কি করতে হবে, যদি আমরা কোয়েশ্চেনটা ধরতে পারি তাহলে কিন্তু হাফ সমস্যা 80% প্রবলেম সলভ হয়ে যায়। কারণ নৃবিজ্ঞান সম্পর্কে যখন তুমি জানো বা রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে জানো, তখন তোমার যে মেইন কাজ যেটা হলো কোয়েশ্চেন ধরা বা কোয়েশ্চেনের প্যাটার্নটা বোঝা। তো আমরা প্রথমে সৃজনশীলটা পড়ে নিই যে ফাহিম বিশ্ববিদ্যালয়ের যে বিষয় অধ্যয়ন করে তার মূল আলোচ্য বিষয় হলো সমাজ, সামাজিক সম্পর্ক এবং সামাজিক কার্যাবলী, দল প্রতিষ্ঠান। অন্যদিকে তার বন্ধু তারেক যে বিষয় নিয়ে আলোচনা করে সেটা হলো মানুষ, তার উদ্ভব, বিকাশ। এতক্ষণ আমরা কি পড়লাম, যে সমাজ, সমাজের মানুষের সম্পর্ক, মানুষের পারস্পরিক মিথস্ক্রিয়া নিয়ে কি আলোচনা করে? অবশ্যই কি আলোচনা করে? সমাজ বিজ্ঞান আলোচনা করে, সমাজ বিজ্ঞান আলোচনা করে। আর মানুষ নিয়ে কি আলোচনা করে? নৃবিজ্ঞান, যেটা আমরা মাত্র বললাম, নৃবিজ্ঞান, অ্যানথ্রোপোলজি। তাহলে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান, এটা তোমাদের আগে এখন গ ঘ দেখতে হবে যে কোন বিষয় নিয়ে আলোচনা করে। তারেকের বিষয়টা হলো নৃবিজ্ঞান, আর ফাহিমের বিষয়টি ব্যাপকতা গভীর বিশ্লেষণ করো, বিষয়টির ব্যাপকতা। এটা কোনটা আমাদের জানতে হবে প্রথমে, যে কোনটা সমাজ বিজ্ঞান, রাইট? সমাজ বিজ্ঞান বা সোশিওলজি। তাহলে সোশিওলজি কেমন ব্যাপক, সোশিওলজির বিস্তার কতটুকু, সোশিওলজি কতটুকু পরিধি, এটা বিশ্লেষণ করতে হবে। আর এটা হলো নৃবিজ্ঞানের বিষয়টি কেন মনে হয়েছে, কারণ এটা মানুষ নিয়ে আলোচনা করছে, এজন্য নৃবিজ্ঞান, এটা নিয়ে আলোচনা করতে হবে। তারপর আরেকটা কোয়েশ্চেন, যে কাজল এবং পারুল দুই বান্ধবী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। কাজল যে বিষয়টা নিয়ে পড়ছে সেটাকে সমাজের পূর্ণাঙ্গ পাঠ বলা হয়। আর এটির উদ্দেশ্য হলো সমাজে বসবাসকারী প্রত্যেকটা মানুষের সম্পর্ক বিশ্লেষণ করা। অন্যদিকে পারুলের বিষয়টি হলো রাষ্ট্র, সরকার ব্যবস্থা এবং ক্ষমতা নিয়ে। তো রাষ্ট্র, সরকার ব্যবস্থা, ক্ষমতা নিয়ে কোনটা ছিল? রাষ্ট্রবিজ্ঞান। আর সমাজের পূর্ণাঙ্গ পাঠ বলা হয় কোনটাকে? সমাজবিজ্ঞানকে, রাইট? তো সমাজবিজ্ঞানকে বলা হয় সমাজের পূর্ণাঙ্গ পাঠ, যেটা সমাজ মানুষের সম্পর্ক নিয়ে আলোচনা করে, সম্পর্ক নিয়ে। আর এটা হলো রাষ্ট্রবিজ্ঞান। তো পারুল, এখানে বলেছেন পারুল যেটা নিয়ে বিষয় করে, সেটা অধ্যয়ন করে, সেটা হলো রাষ্ট্রবিজ্ঞান। তো রাষ্ট্রবিজ্ঞান নিয়ে তোমার বৈশিষ্ট্য দিতে হবে, রাষ্ট্রবিজ্ঞানের কি কি ক্যারেক্টারিস্টিক্স রয়েছে সেটা দিতে হবে। আর তারপরে যেটা ঘ নাম্বারে কোয়েশ্চেন রয়েছে, সেটা বলেছে কাজলের অধ্যয়নের বিষয়টির গুরুত্ব বর্তমানে বৃদ্ধি পাচ্ছে। তোমাকে আগে প্রথমে আইডেন্টিফাই করতে হবে না, যে কোনটা, এটা কি সমাজবিজ্ঞান, এটা কি রাষ্ট্রবিজ্ঞান, নাকি নৃবিজ্ঞান। তাহলে আমরা কি বুঝতে পেরেছি, যেহেতু সমাজ নিয়ে আলোচনা করে, সমাজের পূর্ণাঙ্গ পাঠ, তাহলে এটা সমাজবিজ্ঞান। তো এটার গুরুত্ব বর্তমানে বৃদ্ধি পাচ্ছে। যেহেতু সমাজবিজ্ঞান সমাজের সকল বিষয় নিয়ে আলোচনা করে, তাহলে এটার গুরুত্ব আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, এবং এটা কিন্তু অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে রিলেটেড, যেমন অর্থনীতি, পৌরনীতি, তারপর নৃবিজ্ঞান, তারপর আরো কি কি ছিল, মনোবিজ্ঞান, এগুলোর সাথে কিন্তু ক্লোজলি কানেক্টেড। তো এটার গুরুত্ব কিন্তু দিন যত যাচ্ছে তত কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো এই ছিল আজকের ওভারঅল টপিক। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। সে পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম।